ফের গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তার বাড়ি, শ্বশুরবাড়ি, পিসির বাড়ির পাশাপাশি মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি। এসএসসি নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাজ্যের 6টি জায়গায় চলে তল্লাশি অভিযান। জামিন পাওয়ার 15 মাসের মাথায় ফের গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর পর এবার ইডির জালে বড়োয়ার তৃণমূল বিধায়ক। অভিযোগ, ইডি অফিসারদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি, লুকিয়ে ফেলার চেষ্টা করেন মোবাইল ফোন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার মোবাইল ফোন উদ্ধার হলো নর্দমা থেকে, ঠিক যেন একেবারে 2023-এর পুনরাবৃত্তি। 5.5 ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদের পর জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা 6টা গাড়ির কনভয় নিয়ে কলকাতার পথে রওনা হয়ে গেছেন। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। 6টি জায়গার মধ্যে এদিন 7 সকালে মুর্শিদাবাদের বড়োয়ায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারও তার গ্রেফতারি ঘিরে দিনভর চলল নাটক। 23-এর ছবি ফিরল 25-এ। এদিন সকাল 6:30 নাগাদ বড়োয়ার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ির দরজায় কড়া নাড়ে ইডি। ইডি সূত্রে দাবি, দরজা খুলতে দেরি হওয়ায় সন্দেহ হয় তাদের। দেখা যায় পেছনের দরজা দিয়ে ছুটে পালাচ্ছেন বিধায়ক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার পেছনে ধাওয়া করেন ইডি আধিকারিকরা। পালানোর সময় পড়ে গিয়ে আছাড়ও খান তৃণমূল বিধায়ক। এরপর বাড়ির পাশে জঙ্গল থেকে তাকে পাকড়াও করেন ইডি আধিকারিকরা। এই জায়গাটাতেই গিয়ে জীবন সাহা যখন সামনাসামনি কিছু না পেয়ে, পিছনে না ফিরতে পেরে, জীবন সাহা এই যে পাশের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে পালাতে চেষ্টা করেন। এবং এই যে নর্দমা রয়েছে, নর্দমার পাশ দিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার পাশে এই যে পুকুর এবং কলা যে বাগান রয়েছে, সেই কলা বাগানের সামনে এখানে গিয়ে ইডি আধিকারিকরা তার পিছনে ধাওয়া করেন এবং যে সিভিল ড্রেসের যে সমস্ত নিরাপত্তারক্ষী ছিলেন তারাও যান। এবং তারা যাওয়ার পরে ঠিক এই যে কলা বাগান রয়েছে, এই কলা বাগানের এখান থেকেই জীবন সাহাকে এখান থেকেই আটক করেন। বিধায়ককে ধরে ফেলার পর তার মোবাইল ফোনের খোঁজ করেন ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, বিধায়ক জানান তার একটি ফোন। সেই সময় বিধায়কের আরেকটি ফোন নম্বরে ডায়াল করে রিং হওয়ায় মোবাইলের খোঁজ শুরু হয়। শেষে পুকুর পাড়ে নর্দমা থেকে উদ্ধার হয় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোনটি। তিনি তথ্য গোপন করেন, তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একাধিক অভিযোগ। তাই তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এরপর তৃণমূল বিধায়কের বাড়িতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে চলে তল্লাশি। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ইডি। তাকে নিয়ে আসা হয় কলকাতায়। মমতা ব্যানার্জি তার ভাইপো তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে ব্যবহার করে একটা দুর্নীতি তন্ত্র বানিয়েছে। তন্ত্র, এরা হচ্ছে তার নাট বল্টু। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে। এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। এ যেন জীবন কৃষ্ণের পূর্বপাঠের পুরালোচনা। সিবিআই এর পর এবার ইডির হাতে শুধু গ্রেপ্তারি নয়, সেই একই কায়দায় মোবাইল ফোন লোপাটের চেষ্টা। গতবার বাড়ির পাশের পুকুরে ফোন ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা, দাবি করেছিল সিবিআই। আর এবার সেই তৃণমূল বিধায়কই গ্রেপ্তারের আগে মোবাইল ফোন ফেললেন পুকুরের পাশে নর্দমায়, দাবি করল ইডি। পরিষ্কারভাবে বোঝা গেল যে সে একটা চোর। আমি তো অবাক হয়ে যাচ্ছি একজন এমএলএর আচরণ দেখে। ছিচকে চোররা যা কাজ করে, পাঁচিল বেয়ে পালানোর চেষ্টা, ছিচকে চোররা মোবাইল এদিক ওদিক ফেলে দেওয়া, ঠিক সেম জিনিস।
একই কায়দা এক ব্যক্তি দেখাচ্ছে। এর আগে যখন সিবিআই গ্রেপ্তার করতে গেল, সিবিআই তদন্ত করতে গেল, তখন দেখা গেল মোবাইল ফেলে দেওয়া হলো জলে, পুকুরের জলে মোবাইল ফেলে দেওয়া হলো, সেখান থেকে মোবাইলকে তুলে ডাটা উদ্ধার করেছে সিবিআই, এবং সেদিনও পালাতে গিয়েছিলেন, পালাতে গিয়ে ধরা পড়েছে। সেই দিনই উচিত ছিল তৃণমূল কংগ্রেসের ওকে পার্টি থেকে বিদায় করে দেওয়া, কিন্তু কে বিদায় করবে? ঠগবাস্তে তো গা উজাড় হয়ে যাবে, কারণ বিদায় করবেটাকে, চোর তো চারিদিকে, আর যিনি বিদায় করবেন তার উপরেও তো প্রশ্নচিহ্ন আছে, তার উপরও লোকেদের বক্তব্য আছে। সেই কারণে এই টেট দুর্নীতির যে বিভীষিকা তৃণমূল কংগ্রেস দেখছে, যদি আগেই তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিত তাহলে এই জাতীয় অবস্থা হতো না। এখন বেকায়দায় পড়ে তৃণমূল কি বলছে? বিজেপি করাচ্ছে। আরে যদি বিজেপি করিয়ে থাকতো তাহলে তো আমি মনে করি বিজেপির প্রত্যেকটা কর্মীর গর্ব করা উচিত ছিল, কারণ জনগণ যে চোর ধরতে চাইছে সেই চোর ধরায় বিজেপিরও কিছু যোগদান আছে, যদিও বিজেপির কোনো লেনাদেনা এখানে নেই, কারণ বিজেপি চায় শুধু চোর ধরা পড়ুক, যারা কাটমানির বিনিময়ে গুরুপথকে বিক্রি করে আজকে এই বিরাট সংকট শিক্ষা ব্যবস্থায় তৈরি করেছে, তাদেরকে গ্রেপ্তার করুক, দৃষ্টান্তমূলক সাজা হোক, এটা বিজেপি চায়। কিন্তু বিজেপি চায় মানে বিজেপি করিয়েছে তা নয়। কিন্তু আমি তৃণমূলকে এটা বলতে চাই, যদি বিজেপি এটা করাতে পারত তাহলে বিজেপি গর্ববোধ করত, তার কারণ রাজ্যবাসীর মনের ইচ্ছাকে বিজেপি পূরণ করেছে। আর বিজেপি চোরদের ধরে একটা নৈতিক কর্তব্য, জনগণের প্রতি একটা দায়বদ্ধতাকে সম্পন্ন করতে পেরেছে। অদ্ভুতভাবে আমরা দেখছি যে মোবাইলটাকে সঙ্গে সঙ্গে জঙ্গলে ফেলে দিল। কেন মোবাইল ফেলে দিল? তার মানে মোবাইলের মধ্যে এমন কোনো তথ্য আছে যে তথ্য প্রকাশ হলে জীবনকৃষ্ণ সাহা শুধু নয়, পুরো যে জালটা বিস্তার করে এই কাটমানি তোলা হয়েছে তার পান্ডা আরো লোকের নাম চলে আসবে। যে কারণে ওটা করেছে, যেভাবে পালাতে গিয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই কারণে আমরা মনে করি যে ঘটনা হয়েছে, এই ঘটনায় আমরা চাই আসল মাথা গ্রেপ্তার হোক, আসল দোষী গ্রেপ্তার হোক, জীবন সাহার দৃষ্টান্তমূলক সাজা হোক। জীবনকৃষ্ণ সাহা এর গ্রেফতারের যে নির্দিষ্ট মামলাটি, সেই মামলা এবং তদন্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না, কারণ এটা পরিষ্কার আইনের পথে চলুক। এ বিষয়টায় পার্টিও নেই, পার্টি জড়াবে না, আমাদেরও কোনো রাজনৈতিক বক্তব্য নেই যতক্ষণ মূল মামলার বিষয়ে, এই বিষয়ে যা বলার যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি বা তার আইনজীবীরা সবিস্তার বলতে পারবেন, এর মধ্যে ঢুকব না। আর সামগ্রিকতার মধ্যে যেটা থাকছে যে এটা খানিকটা কি প্রত্যাশিতই ছিল না, এই যে ইনস্টলমেন্টে কিস্তিতে কিস্তিতে তদন্ত, কখনো তদন্ত ঘুমিয়ে পড়ে, কখনো তদন্ত জেগে ওঠে। দুদিন আগে প্রধানমন্ত্রী বলে গেলেন ভোট চাই, একটিবার বিজেপিকে ভোট দিন, অর্থাৎ একটা ভোট ব্যাপার তৈরি করে দিয়ে গেলেন। অথচ তার দলের এখানে পর্যুদস্ত অবস্থা। তিনি নিজেও জানেন বিজেপি, তার শাখা সংগঠন, তার গণসংগঠন, ওসব বলে কিছু নেই, সংগঠন নেই, বুথ কর্মী, এজেন্ট এসব নেই। তাহলে কি করতে হবে? তাহলে এজেন্সিকে দিয়ে ডিস্টারবেন্সটা আবার তৈরি করতে হবে। মানে সেই কারণেই একটা তো অনুমানই হচ্ছিল যে প্রধানমন্ত্রী এসে গেছেন, ভোট কথা বলছেন, তাহলে সেন্ট্রাল এজেন্সি এখনো নড়ে বসছে না বা তাদের নামানো হচ্ছে না, এটা প্রত্যাশিত। অর্থাৎ এর একটা পার্ট যে মূল যে মামলা তদন্ত, তার উপর কোনো মন্তব্য করব না, কিন্তু সার্বিকভাবে বা সামগ্রিকভাবে টাইমিং, কোন সময় এজেন্সি সক্রিয় হয় আর কোন সময় সক্রিয় হয় না, এখন বোধহয় সক্রিয় হওয়ার একটা বার্তা তারা পেয়েছেন খোদ প্রধানমন্ত্রী বলার পর, যে এখন একটু বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে তৃণমূলের পক্ষে নেতিবাচক কিছু
একটা চিত্রনাট্য তৈরি করতে হবে, সেই জন্য এই ধরনের তাদের তৎপরতা। তবে হ্যাঁ, এই যে গল্পগুলো বেরোয়, কখনো পুকুরে ছুঁড়ে ফেলা, কখনো পালাতে গিয়ে কাদায় পড়ে যাওয়া, কখনো মোবাইল ঝোপে ফেলে দেওয়া, এগুলো অত্যন্ত বিরক্তিকর। যার ক্ষেত্রেই ঘটুক, তো যদি এজেন্সি আসে তাহলে দাঁড়িয়ে তার মোকাবিলা করতে হবে। তার সঙ্গে এই সব গল্প যাতে না বেরোয়, কারণ এজেন্সি যাচ্ছে কিন্তু সব নেগেটিভ খবর ছড়াবার জন্য। কেউ সত্যি পুকুরে ফেলেছেন কি ফেলেননি তার কোনো ভিডিও নেই, কেউ ঝোপে ফেলেছেন কি ফেলেননি তার কোনো ভিডিও নেই। ফলে এই গোটা জিনিসটাই প্রথম থেকেই যেন একটু নেগেটিভিটির ক্যাম্পেন, নেগেটিভিটির প্রচার, লোকে যেন একটু খারাপ চোখে দেখে, সেরম একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য সকলকেই সেটাকে সতর্ক থাকা উচিত। সেবারও কিন্তু তার মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন, সেই পুকুরের ফোন ফেলাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এবারও কিন্তু তিনি পালানোর চেষ্টা করেছিলেন বলে খবর, এবং কাদায় মাখামাখি হয়েছে। এই কাদা সত্যি কি তার গায়ে লেগেছে, নাকি দুর্নীতির কাদা সমাজের গায়ে লেগেছে এবং পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ সাধারণ মানুষের গায়ে লেগেছে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। দেখুন, ইম্পর্টেন্ট জীবনকৃষ্ণ সাহা নয়। আমরা জানি যে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস পরিষ্কার করে বলেছিলেন যে তৃণমূলের ছোট বড় মেজ নেতা এবং একাধিক দালাল তারা কিভাবে সিস্টেমেটিক্যালি, একদম উপেন বিশ্বাস দেখিয়েছিলেন অঙ্ক কষে ছবি এঁকে, যে কীভাবে সিস্টেমেটিক্যালি টাকা তোলা হতো এবং কলকাতাতে একেবারে গাড়ি করে সেই টাকা আসতো। অর্থাৎ আপনার করের টাকা দিয়ে যে শিক্ষকদের চাকরি করার কথা ছিল, সেই শিক্ষকরা বিপুল পরিমাণে টাকার বিনিময়ে চাকরিতে ঢুকতে বাধ্য হয়েছিলেন। এমন একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, নিয়োগ ব্যবস্থা তৈরি করা হয়েছিল, যেখানে কার্যত লুট চলেছিল। আজকে সেই লুটের টাকা বিভিন্ন নেতারা যেমন নিয়েছেন। জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনিও টাকা সংগ্রহ করেছেন, বিভিন্ন অ্যাকাউন্ট যেভাবে টাকা লেনদেন হয়েছে তার পরিবার পরিজনদের সাথে, সেই সূত্র ধরেই কিন্তু ইডি আরেকবার তাকে গ্রেপ্তার করলেন, এবং অবশ্যই নিয়োগ দুর্নীতির প্রশ্নেই। দেখুন, যে প্রশ্নটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যে জীবনকৃষ্ণ সাহা পর্যন্ত কেবলমাত্র সিবিআই ইডি যাচ্ছেন, কেন মাথা পর্যন্ত নয় বলুন তো? কেন এই তদন্তগুলো সিস্টেমেটিক্যালি, যে তদন্ত দুর্নীতি হয়েছে সেই সিস্টেমেটিক্যালি দুর্নীতির মাথাগুলো কেন ছাড়া পাচ্ছে? আমরা বারবার প্রশ্ন তুলছি, কেন মাথাগুলোকে ধরতে পারছে না? আদালত প্রশ্ন তুলছে যে কেন সিবিআই ইডি নিয়োগ দুর্নীতিতে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নিচুতলার তৃণমূলের এমএলএ এমপিদেরকে ধরছেন, একমাত্র পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর বাদ বাকি নেতাদের কেন ধরতে পারছেন না? তারা কেন বেঁচে যাচ্ছেন? ফলে শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখছি সিবিআই ইডির যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু একেবারেই সন্তোষজনক নয়। আরেকটা প্রশ্ন হলো, যে সমাজে শিক্ষকতার চাকরি বিক্রি হয়, লুট হয়, টাকার লুট হয়, এবং তারপরেও শাসক দল যেভাবে সেগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তারা যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করে, সেটা কিন্তু আরেকটা ভয়ের জায়গা। দুর্নীতি একের পর এক ইস্যু এসেছে। পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা বিপুল পরিমাণে সোনা গয়না পাওয়া গেছে, কিন্তু তারপরেও যদি আপনি লক্ষ্য করে দেখেন, শাসক কিন্তু দমবার পাত্র নয়, এবং 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। প্রাথমিক শিক্ষকের চাকরি এখন ঝুলছে, তাদের ভাগ্য ঝুলছে বিপুল পরিমাণে, 35,000-এর উপরে চাকরি ভাগ্যের উপর ঝুলছে। আমরা জানি না তাদের ভবিষ্যৎ কী হবে। বিপুল দুর্নীতির পরেও শাসক যেভাবে গলা চড়িয়ে যাচ্ছে, এবং দুর্নীতি দমনের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম উদ্যোগ নেননি, বরঞ্চ দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের রক্ষা করবার জন্য অতিরিক্ত পথ তৈরি করেছিলেন। গতবার সিবিআই এর হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক, আর এবার পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একেবারে কাদায় মাখামাখি অবস্থা। সাদা গেঞ্জিতে কাদা, প্যান্ট সম্পূর্ণ ভিজে, চোখে মুখে একরাশ বিরক্তি, আতঙ্ক। পালাতে গিয়েও শেষ রক্ষা না হওয়ার যন্ত্রণা। যদিও এরপরেও আকারে ইঙ্গিতে মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক বোঝানোর চেষ্টা করলেন তিনি নাকি এমন কিছুই করেননি। আপনি মোবাইল ছুঁড়েছিলেন? মোবাইল ছড়েননি। আপনি নিজে পালানোর চেষ্টা করেছিলেন? আপনার গায়ে কাদা ছিল কেন? আপনি কি কোনোভাবে পালানোর চেষ্টা করছিলেন? আপনি বলবেন? শোনা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে ইডির অফিসাররা তাকে কিন্তু বারণ করছে।
ইডির অফিসাররা তাকে কিন্তু কিছু নির্দেশ দিলেন। বছর দুয়েক আগে 2023-এর 17 এপ্রিল এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন বড়বাদ তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। কিন্তু সেই সময়ও গ্রেপ্তারির আগে নাটকীয়তা কম ছিল না। গ্রেপ্তারির 3 দিন আগে অর্থাৎ 14 এপ্রিল দুপুর 12টায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বড়োয়ার বাড়িতে পৌঁছয় সিবিআই। কিন্তু বিকেল 5টা নাগাদ ঘটে যায় নাটকীয় ঘটনা। আচমকা গোয়েন্দাদের থেকে নিজের 2টি মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। 5 মিনিট পর থেকেই জীবন কৃষ্ণ সাহাকে নজরবন্দি করে দেয় সিবিআই। সেদিনই রাত 10:30 নাগাদ মোবাইলের সন্ধানে বিধায়কের বাড়ি লাগোয়া পুকুরে জল ছেঁচার কাজ শুরু হয়। পরদিন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয় সিবিআই এর আরেকটি টিম। মোবাইল ফোন দুটি উদ্ধারের জন্য পরদিন সকালে 2টি পাম্প বসানো হয়। সেদিন রাতভর খোঁজাখুঁজিতেও উদ্ধার হয়নি ফোন। এরপরই দফায় দফায় তৃণমূল বিধায়ককে নিয়ে শুরু হয় পুনর্নির্মাণ। তৃণমূল বিধায়ককে তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়, আর তাতেই মেলে সাফল্য। বিধায়কের ছোড়া ঢিল পুকুরে যে জায়গায় পড়েছিল সেখানেই নামানো হয় 4 পাম্প কর্মীকে। পুকুরের পাক থেকে প্রথম মোবাইল ফোনটি উদ্ধার হয়। এরপর জীবন কৃষ্ণকে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে শুরু হয় দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ। আনা হয় ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র। এরপর 18 এপ্রিল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যখন কলকাতায়, তখন মুর্শিদাবাদের বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় তার দ্বিতীয় ফোন। ডেসপারেট, এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে। কিন্তু সেবার ফোন জলে ফেলেও লাভ হয়নি। সিবিআই সূত্রে দাবি, পুকুরের জল ছেঁচে বার করা 2টি মোবাইল ফোন থেকে 100% তথ্যই উদ্ধার করা সম্ভব হয়। ডিলিট করা তথ্য ফোনের ব্যাকআপ থেকে পাওয়া যায়। এরপর গ্রেপ্তারির 13 মাস বাদে 2024-এর 14 মে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার 15 মাস পর তাকে গ্রেপ্তার করল ইডি, এবারও সেই আগস্ট মাসে। আর এবারও গ্রেপ্তারি ঘিরে টান টান সেই নাটক। ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল, উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি টপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। বাচ্চারাগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, টপকে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। দীর্ঘদিন বিধায়ক ছিলেন, এমন কি লুকোনো থাকতে পারে যাতে বিধায়ক বাড়িতে রেড শুরু হওয়ার পর মোবাইল ফোন একটা নয়, দুটো মোবাইল ফোন তার পুকুরে ছুঁড়ে ফেলতে পারেন? এবং দ্বিতীয় প্রশ্ন, আবার বলছি, আপনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন, নিয়োগ, শিক্ষা নিয়োগ সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত 3000 পাতার ডকুমেন্টস 5টা ব্যাগে তার বাড়িতে কেন থাকবে? পরীক্ষার, যে কোনো পরীক্ষার হোক, একজন বিধায়কের বাড়িতে কেন শতাধিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা তার নকল থাকবে? কেন 67 ঘন্টা পর সিবিআই দাবি করবে যে এইগুলো পাওয়া গেছে? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, সমীরদা, দল কি স্ট্র্যাটেজি পাল্টালো? এতদিন তো বলতেন আইনের পথে চলতে, এখন বলছেন যে না, বিজেপির গেম প্ল্যান পুরোটা। এখানে দুটো কথা আছে সুমনবাবু। দেখুন, মুখ্যমন্ত্রীর বাইট আপনি দেখালেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আজকে যে প্রেস কনফারেন্স করেছেন, দুটো ধাপে দুটো ব্যাপার বলেছেন। একবার মুখ্যমন্ত্রী বলছেন, আমি সেটা দিয়ে শুরু করছি, যেটা মূল কথা পার্টির, সেটা তো মুখ্যমন্ত্রী সুর বেঁধে দিয়েছেন, তিনি সর্বময় কর্তৃ এই দলে, আমাদের দলে। এবং তিনি যেটা বলেছেন নির্দ্বিধায়, সঠিকভাবেই বলেছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে এবং সেটা বিচারে প্রমাণিত হয়, দল তার দায়িত্ব নেবে না, উপযুক্ত সাজা হোক। আপনি বলছেন সুর বেঁধে দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন, সুরটা কি পাল্টালো? না, পাল্টাবে না একদম। কারণ হচ্ছে, বলে দিচ্ছি, আপনার দ্বিতীয় প্রশ্নেই আমি আসছি। এই যেটা বলছেন না যে গেম প্ল্যান বিজেপির, সেটা বলবেই মুখ্যমন্ত্রী, বলবেন না এটা? 48 ঘন্টা হয়নি, এই পশ্চিমবাংলার বীরভূম জেলার সিউড়িতে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? দুটো কথা।
তার কনটেক্সটেই তো কথাটা বলছেন। যদি রাজনৈতিক বিশ্লেষণে আপনি যান, কি বলে গেছেন অমিত শাহ? তিনি বলে গেছেন পশ্চিমবাংলা থেকে 35টা আসন আমাদের চাই। আমার প্রশ্ন সুমনবাবু, 35টা আসন পশ্চিমবাংলা থেকে না পেলে কি নরেন্দ্র মোদী সরকারটা গড়তে পারবেন না? সেই ইঙ্গিত দিয়ে গেলেন। ঘটনাটা বাস্তব। কেন আপনি যদি সময় দেন তার ব্যাখ্যা আমি দিয়ে দিতে পারি। না, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। আমি আবার আমার প্রশ্নে যে অমিত শাহ তো জীবন কৃষ্ণ বাবুর হাত থেকে ফোনটা নিয়ে হাত শুদ্ধ এরকম ভাবে পুকুরে ছুঁড়ে দেননি। নয়, পরেরটাই তো আমি আসছি। তার পরের লাইনটা অমিত শাহ তো আরো মারাত্মক, যে 2024 সালে আপনারা যদি তৃণমূলকে 35-এ বাঁধতে পারেন, তাহলে 2025 সালে মানে বিজেপিকে যদি 35টা আসনে নির্বাচিত করতে পারেন 2024-এ, তাহলে 2025 সালেই এই সরকারের পতন ঘটবে এবং এরা সংখ্যালঘু হয়ে যাবে। রাস্তাঘাটে একটা কবিতা শোনা যাচ্ছে, দেখ রে খুলে তো ত্রিনয়ন, পাঁচিল টপকে পালাচ্ছে দিদির উন্নয়ন। দেখো, দুয়ারে সিবিআই, পুকুরে মোবাইল, পাঁচিলে এমএলএ, তিহারে হচ্ছে উন্নয়ন, 14 তলায় অনুপ্রেরণা, এই নিয়েই তো এগিয়ে বাংলা। দেখা যাচ্ছে সুমন দা, কল রেকর্ড ভাইরাল হয়েছে, দেখা যায় জীবন কৃষ্ণ সাহা তার কল রেকর্ডটা তোমরা শুনিয়েছিলে একদম। এই তাপস সাহা কল রেকর্ড তো আছে। প্রথম জীবন কৃষ্ণের এই অডিও এবং এই বিতর্ক এই অনুষ্ঠানে আপনাদের সামনে আনাই, সেটাও দেখাবো। সুমন দা, সিবিআই দরকার হতো না, এইসব এমএলএ বিরুদ্ধে সিবিআই দরকার হতো না। এসিবি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের কাছে মামলা হয়েছিল তাপস সাহার বিরুদ্ধে। এক্স্যাক্ট অভিযোগ ছিল, অভিযোগে তাদের ফরওয়ার্ডিং রিপোর্টে ছিল তাপস সাহা ইনভলভ। তারপরও তাপস সাহা অ্যারেস্ট হয়নি। কেন হয়নি? দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না? দাদাই তো বললেন দলের সর্বময় কর্ত্রী, আমরাও তাই বলছি, উনি দলের সর্বময় কর্ত্রী। পশ্চিমবঙ্গের শৌচাগার নির্মাণ থেকে ব্যাঘ্র সাপেক্ষের জন্ম পর্যন্ত যার অনুপ্রেরণা ছাড়া হয় না, এই অনুপ্রেরণার দায়িত্ব তার। সুমন দা, একটা কথা বলতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, একটা কথা আজকে আমি অনুপ্রেরণায় চলি না, আমার বাড়িতে হাড়িতে চুরির টাকায় চলে না। দেখো, তৃণমূলের আজকে প্রমাণিত সত্য গেছে, A to Z সব কটা চুরির দায়ে লিপ্ত। খালি প্রাইমারি যে কাগজগুলো বেরোচ্ছে, খালি প্রাইমারি বেরোচ্ছে, দমকলের বেরোচ্ছে, মিউনিসিপ্যালিটি বেরোচ্ছে, কেঁচো খুঁড়তে তো কেউটে বেরোচ্ছে একের পর এক। তদন্ত সামনেগুলো আসছে, আর শ্রমিক দেখায় বড় বড় কথা বলছে। উনার অনুপ্রেরণা থাকতে পারে, চাকরি চুরিতে ওনার ভাগ আছে কিনা উনি পরিষ্কার বলবেন। এত লাফাচ্ছেন কেন? না শুনে রিপোর্ট দেখুন। বলা শেষ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনার অনুমতি নিয়ে আমি বলছি। তা আপনার নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাটা আপনি দেখতে পাচ্ছেন না? ভারতীয় জনতা পার্টি অনুপ্রেরণা চলে না। না, 100% নরেন্দ্র মোদী মুখ ছাড়া আপনারা বলতেন না। আপনারা নরেন্দ্র মোদী আমি প্রার্থী, হ্যাঁ, আপনারা সর্বময় কর্তৃ, চোর যারা চোর, যারা চুরি করে চোর, আপনি চোরের দলকে রিপ্রেজেন্ট করছেন, চোরের মুখপাত্র। আমি দুজনকে একটাই কথা বলবো, দেখুন, বিজেপিও যে কোনো নির্বাচনে নরেন্দ্র মোদীর মুখ দিয়ে নির্বাচন লড়েন এবং তৃণমূল কংগ্রেসও নির্দ্বিধায় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই প্রত্যেকটা আসনে আমি প্রার্থী, এ কথা দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো নির্বাচনে তারা দুজনেই বলেন, সেটা অন্য বিতর্ক। এই জীবন কৃষ্ণ সাহা একজন সাধারণ এমএলএ, সিবিআই যদি একে অ্যারেস্ট না করতো, পুকুরে মোবাইল না ফেলতো, পাঁচিল টপকে যদি না পালাতো, উনি এমএলএ এটা পশ্চিমবাংলার মানুষও জানতো না। সেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে SLSTর ডাটাবেস পাওয়া গেছে 3400 জন ক্যান্ডিডেটের, এবং তার কত ক্যান্ডিডেট পিছু কত টাকা নিয়েছেন তারও একটা সংখ্যা পাওয়া গেছে। উনি সেটা লিখে রেখেছেন, ছবিও লাগিয়ে রেখেছিলেন নাকি, যাতে চিনতে না অসুবিধা হয় কে কাকে টাকাটা দিয়েছেন। 15 লক্ষ টাকা করে 3400 ক্যান্ডিডেট থেকে রোজগার করে 510 কোটি টাকা রোজগার করেছেন এই ভদ্রলোক। সারা জীবন জেলে থাকার কথা এই লোকটার। একটা মোবাইল ফোন এভিডেন্সগুলো নষ্ট করে দেওয়ার জন্য পুকুরে ফেলে দিল, পাঁচিল দিয়ে পুকুরে ফেলে দিল। এই ট্যাম্পারিংয়ের জন্য সারা জীবন জেলে থাকার কথা। ইডি সিবিআই নাকি পক্ষপাত দুষ্ট, সমীর দ্বারা বলেন, তৃণমূল কংগ্রেস বলেন। এখানে কোর্টের মনিটরিংয়ে ইডি সিবিআই তদন্ত করছে। যদি ইডি সিবিআইকে ফেস করতে এত ভয় থাকার কথা, তাহলে এই মোবাইল ফোনগুলো কেন পুকুরে ফেলে দিলেন একজন বিধায়ক? আর মুখ্যমন্ত্রী যত পচা লোক সেই লোকগুলোকেই বিধায়ক করেন। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিল যে সারদা নারদার সময় যে আগে জানলে টিকিট দিতাম না, পরে 2019-এ এদেরকেই ক্যান্ডিডেট করেছেন, তারপর 2021-এ এদেরকেই ক্যান্ডিডেট করেছেন, MP MLA করেছেন। আর এই যে শুভেন্দু অধিকারী, উনি পুলিশ মন্ত্রী, ওনার কাছে সব তথ্য থাকার কথা। উনি বলেন যে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় চাকরি বিক্রি করেছেন, তাহলে তার পুলিশ CID কেন অ্যারেস্ট করতে পারছে না? মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন? আর এই যে বলছে না যে এই বিধায়কের সংখ্যা কমছে, বা শুভেন্দু অধিকারী বক্তৃতা করছে যে ক্রমশ একটার পর একটা দিন, আপনি যেটা বলছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত, যারা আছেন তারা সব ডেটের তালিকা দিয়ে বলছিলেন যে এরপর গভর্নমেন্টটা থাকবেন না। 2016 সালে চিটফান্ডের মামলার পরেই তৃণমূলের সব নেতাগুলো জেলে থাকার কথা। তখন এই বিজেপি এলো, নিজেদের দলের সেই চোরগুলোকে নিয়ে MP MLA মন্ত্রী করলো। আমি একটা কথা শুধু মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ,
যে এই সিবিআই ইডি অ্যাপয়েন্টেড বাই কোর্ট, উনি যেটা বললেন মহামান্য আদালত দ্বারা, আর এই মহামান্য আদালতের মহামান্য বিচারকরা বারে বারে উষ্মা প্রকাশ করছেন এই সিবিআই এবং ইডির কার্যকলাপের বিরুদ্ধে, কি জবাব দেবেন? তাহলে কি তাহলে কি আমরা বিমান বোসের কথার পুনরাবৃত্তি করব? অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, আদালতের এই অবান্তর কথাগুলো না, শুধু মিট করেননি, 9.5 ঘন্টা জেরার পর বেরিয়ে প্রেস মিট করে। রায় অপছন্দ হতেই পারে, কোনো অসুবিধা নেই এর মধ্যে, তার এগেইনস্টে অ্যাপিল আছে, সুপ্রিম কোর্ট আছে, না গিয়ে তৃণমূল বারবার করলো কি বিভিন্ন সময়, আজ থেকে না, পঞ্চায়েতের সময় কয়েকদিন আগে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি তার কোর্ট বয়কট হলো, জাস্টিস মান্থার কোর্ট বয়কট হলো, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্ট বয়কট হলো, একের পর এক কোর্ট বয়কটের নাটক দেখতে পেলাম। তৃণমূল যদি এতই সৎ হয়, সততার প্রতীক হয়, তাহলে জেনারেল কনসেন্টটা যে সিবিআইকে দেওয়া ছিল সেই জেনারেল কনসেন্টটা উইথড্র করলো কেন? কোন ভয়ে উইথড্র করলো? ভয়টা কোথায় ছিল? এই সৎ থাকতো, সৎটা ভয় পাওয়ার উচিত ছিল না। আজকে কোর্টে মামলা হয়েছে, কোর্টের তত্ত্বাবধানে যে কোনো তদন্ত হচ্ছে এবং সেখান থেকে সামনে ব্যাপারগুলো আসছে। মানে এরা যদি সৎই হয় তো লুকানোর চেষ্টা করছে কেন বারবার? না না, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী বিচারকরা কেন সিবিআই এবং ইডির উপরে আমরা সারা উষ্মা প্রকাশ করছেন তাদের কাছে, এই জবাবটা গিয়ে নিজের সমস্ত হিসাব। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পাশাপাশি তদন্ত করেছে ইডিও। মূলত আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে কারণে সিবিআই এর পর ইডিরও আতশ কাচের তলায় ছিলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর মামলায় জামিন পেলেও তার উপর নজর ছিল ইডির। সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক ও তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। অ্যাকাউন্টে জমা পড়েছে নগদও। এমনকি অযোগ্য চাকরি প্রার্থীদের ঘুষের টাকা ব্যাংকের মাধ্যমেও নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে দাবি। তৃণমূলের তো এটাই সিস্টেম, আরও যাদের যাদের বাড়িতে যাবে আমাদের ধারণা আরও কয়েকজনের বাড়িতে হয়তো যেতে পারে, কারণ আমরা তো জনগণের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়েছি যে পাড়ায় পাড়ায় পানের দোকানে, চায়ের দোকানে সৎরঞ্জন অসৎরঞ্জনদের নিয়ে কারা চাকরি বেচেছিলেন, কারা এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতিকে কারা চাপা দিতে চেয়েছিলেন, সবার কাছেই ইডি বা সিবিআই যাওয়া উচিত। এর আগেও যখন সিবিআই এর হাতে ধরা পড়েছিলেন জীবন কৃষ্ণ, তখন কয়েকজন চাকরি প্রার্থীর সঙ্গে তৃণমূল বিধায়কের কথোপকথনের প্রমাণ মিলেছিল। সিবিআই সূত্রে দাবি, স্কুলে চাকরি দেওয়ার নাম করে বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা দীপক দাসের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক, কিন্তু তার চাকরি হয়নি। সিবিআই সূত্রে আরও দাবি, 2022-এর 8, 11 এবং 18 অক্টোবর 3 দফায় ওই চাকরি প্রার্থীর সঙ্গে ফোনে কথা হয় বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। টাকা ফেরত চাওয়ায় ওই চাকরি প্রার্থীকে ভয়ও দেখান তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে পাওয়া এই কথোপকথন অনুযায়ী চাকরি প্রার্থী টাকা ফেরত চাইলে জীবন কৃষ্ণ সাহা বলেছিলেন, যে পাবে সবাইকে অর্ধেক অর্ধেক দিয়েছি, শোনো তোমার টাকার অঙ্কটা এমন কিছু নয়, একজন 17 পাবে তাকে 7 দিতে হবে, তুমি 12 পাবে 6 দিয়েছি, বুঝতে পারছো? আসানসোল, শিউরি সবাই 17-18 পাবে, তাদেরগুলোকে অর্ধেক অর্ধেক দিয়েছি, শোনো টাকা যখন দিতে শুরু লেগেছি সময় লাগবে, দিয়ে দেব, আর বেশি খিটিমিটি করলে দেব না, যা পারবে করবে, এই হচ্ছে ঘটনা। সিবিআই সূত্রে দাবি, 2022 সালের 18 অক্টোবর একটি চ্যাট হিস্ট্রিও পাওয়া গিয়েছিল, যেখানে চাকরি প্রার্থী বলছেন, স্যার আমার টাকার দরকার, চারদিক থেকে খুব চাপ আসছে। উত্তরে জীবন কৃষ্ণ সাহা বলেন, আমি অর্ধেক টাকা দিয়েছি, বাকি টাকার জন্য ধৈর্য ধরতে হবে, বারবার ফোন করলে কিন্তু গ্রেপ্তার হতে হবে। সূত্রের দাবি, সেই ফোন থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 350 পাতার তথ্য, কয়েকশো অডিও ক্লিপ, বহু হোয়াটসঅ্যাপ চ্যাট আর গ্যালারি ভর্তি ছবি। জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছিল কেন্দ্রীয় সিবিআই। সূত্রের দাবি, 2023-এর 15 জুলাই নিয়োগ দুর্নীতি মামলা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সিবিআই দাবি করেছিল, তৃণমূল বিধায়কের 2টি মোবাইল থেকে এবং তার বাড়ির পুকুরের পাশে জঙ্গল থেকে 2 ব্যাগ ভর্তি নথি উদ্ধার করা হয়েছে। সেই সব নথি থেকেই পরিষ্কার, নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। চাকরির নামে তিনি কোটি কোটি টাকা তুলেছিলেন। কাদের মাধ্যমে সেই টাকা তোলা হয়, সেই বিস্তারিত তথ্য সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ ছিল বলে খবর সূত্রে।
এরপর গ্রেফতারির 13 মাস বাদে 2024-এর 14ই মে নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার 3 মাসের মাথায় 4 আগস্ট এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 1 বছর বাদে সেই আগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করল ইডি। এবার তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া এসে বলেছিলেন জুন মাসে গত বছর যে একজনও দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না, সরকার তৈরি হবে। কয়েকদিন পরে তারিখ দিয়ে দিয়েছিলেন এবং তারপরে সবাই জেলের মধ্যে যাবে, তারপর হাওয়া। এইবার আবার যখন ভোট সামনে আসছে আবার মোদী এসছেন, আবার উচ্চস্বরে রব তুলবেন, মমতা ব্যানার্জি আবার ধর্নায় বসবেন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে বর্ধমান হয়ে সরাসরি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। এখানে শারীরিক পরীক্ষার পর ব্যাংশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় তৃণমূল বিধায়ককে। জীবনকৃষ্ণ সাহার আইনজীবী আদালতে দাবি করেন, ইডি ক্ষমতার অপব্যবহার করছে। আমরা প্রত্যেকবার তদন্তে সহযোগিতা করেছি। জীবনকৃষ্ণ সাহা 3 বার ইডির অফিসে হাজিরা দিয়েছেন এবং তার স্ত্রী 2 বার গেছিলেন। গ্রেপ্তারের গ্রাউন্ড বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এত তাড়াহুড়ো কিসে? 1.5 বছর ধরে জীবনকৃষ্ণ সাহা যাচ্ছেন, চাইলে তখনই গ্রেপ্তার করা যেত, এতদিন করলো না, আজ হঠাৎ কেন? এখন বলা হবে উনি মোবাইল ফোন ফেলে দিয়েছেন, ইডির অফিসারদের মারধর করেছেন, সেগুলোর আইন আলাদা। আমি জামিনের আবেদন করছি না, আমি রিলিজের আবেদন করছি। আমরা এখানে দেখেছি যে আসামি জীবন সাহা বহুবার ইডি অফিসে গেছে, ইডি অফিসের আর্লিয়ার যে কোশ্চেনগুলো ছিল তার রিপ্লাই দিয়েছে। একটা মানুষকে আজ 2 বছর পরে বা 1.5 বছর পরে যখন সে প্রপার তার রিপ্লাইগুলো পেয়ে গেছে, তাকে ফার্দার কোনো নোটিশ না করে, তাকে ফার্দার কোনো না ডেকে, তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণটা কি? দ্যাট ইজ দ্য প্রাইম কোশ্চেন স্যার, এটাই ভাবতে হবে। একটা 6 দিনের রিমান্ড পেয়েছি, 30 তারিখ অবধি। 30 তারিখ ওনার প্রোডাকশন হবে। উনি আমাদের সঙ্গে কোঅপারেট করছিলেন না, আর আমাদের রিজনস টু বিলিভ ছিল ওনাকে অ্যারেস্ট করার জন্য করা হয়েছে। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডির আইনজীবী দাবি করেন, পাঁচিল টপকে তিনি পালানোর চেষ্টা করেন, তারপর মোবাইল ফোন দুটো ড্রেনে ফেলে দেন। 2টো ফোনই আমরা ড্রেন থেকে উদ্ধার করি। ইডি সূত্রে দাবি, তদন্ত করতে গিয়ে 8 জনের নামের তালিকা পাওয়া গেছে। কারোর কাছ থেকে 12 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 11.5 লক্ষ টাকা, আবার কারোর কাছ থেকে 8 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। মোট 46 লক্ষ টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। ইডি তদন্তকারীদের আরও দাবি, পরবর্তীকালে এই টাকা জীবনকৃষ্ণ সাহার স্ত্রী এবং বাবার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। 2020 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে স্ত্রীর অ্যাকাউন্টে 26 লক্ষ টাকা জমা পড়ে। জীবনকৃষ্ণ সাহার স্ত্রী জিজ্ঞাসাবাদে বলেছেন, এই টাকা তার স্বামী দিয়েছেন। জীবনকৃষ্ণ সাহার বাবা জিজ্ঞাসাবাদে বলেছেন, তার অ্যাকাউন্টে আসা টাকা দিয়েছে তার ছেলে। এর পাল্টা এদিন জীবনকৃষ্ণ সাহার আইনজীবী বলেন, এই টাকাগুলো জমি বিক্রির। 46 লক্ষ টাকা জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে ছিল। যদিও কোনো আয় ছাড়া কি করে এই টাকা এলো, এই প্রশ্ন তোলে ইডি। ইডির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, 6 দিনের জন্য হেফাজতে চাইছেন, যা তথ্য আছে আপনারা এই কদিনে দিতে পারবেন? এটা কিন্তু অত্যন্ত সিরিয়াস অপরাধের তদন্ত। এরপরে জীবনকৃষ্ণ সাহাকে সব অভিযোগ থেকে মুক্ত করার আবেদন করেন তার আইনজীবী। এর পাল্টা ইডির আইনজীবী বলেন, জামিনের আবেদন নেই, তাহলে গ্রেপ্তারের বিষয়ে কোনো চ্যালেঞ্জও নেই। আমরা অনেকগুলো টাকা লেনদেনের হদিশ পেয়েছি। তিনি বলেছেন, তার বাবা এই টাকাগুলো দিয়েছেন, তার মা শিক্ষিকা। আমরা যা জিজ্ঞাসা করেছি তার সদুত্তর দিতে পারেননি, কাগজ দেখাতে পারেননি, পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন, 2টো মোবাইল ফোন ফেলে দেন। প্রথম কথা দেখুন, তদন্ত যত এগিয়ে যাবে বিভিন্ন এজেন্সি বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং লিঙ্ক পেলে এটা বাস্তব যে সিবিআই ইনভেস্টিগেশন করে যদি পায় সে তার কাস্টাডিতে নিতে পারে, ইডিও তার কাস্টাডিতে নিতে পারে।
তো আগে মানে এটা একটা অনেক জায়গা থেকে অনেক রকম আসছেন, আগে তো উনি জেল খেটেছেনটা কোনো বিষয় না। আমাদের একটা যে খুব বাস্তব জিনিস বুঝতে হবে যে সিবিআই যখন একটা ইনভেস্টিগেশন করে, যখন ব্ল্যাক মানির ট্রেস পায়, মানে যে আমরা কালো ধন বলি, তখন কিন্তু সেই কেসটা ইডির কাছে রেফারেন্স দেয়, সিবিআই থেকে দেওয়া হয়। তাহলে তার মানে ইডির দায়িত্ব হচ্ছে এই যে সিবিআই ইনভেস্টিগেশন করে প্রাইম অফিসে স্যাটিসফাইড হয়েছে, চার্জশিট দিয়েছে, বলেছে যে এই লোকটা এই করাপশনের সঙ্গে যুক্ত, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে, এবং বিভিন্ন স্তর থেকে তার যে সাক্ষী, সেখান থেকে সিবিআই যখন কনক্লুড করেছে যে এখানে পাওয়া গেছে যে হ্যাঁ সে এই যে দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত, তারপর নেক্সট যে পদক্ষেপ হচ্ছে তখন ইডিকে তারা জানায়, এবং ইডি যে পদক্ষেপ নেয় সেটা ইডি তার ইনভেস্টিগেশন শুরু করে। ইডির ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেশনে একটা আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে। সিবিআই তদন্ত করছিল দুর্নীতিটা নিয়ে, আর ইডি তদন্ত করছে দুর্নীতি থেকে যে ফান্ড, মানে যে টাকাটা উৎপন্ন হয়েছে, সেই টাকাটা কোথায় গেল। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে যে বারবার আলোচনার মধ্যে যেন একই লোক বারবার আসলে সেই বিষয়টা না, কিন্তু একটা লোকের যে বিভিন্ন করাপশনের পার্ট, সেই পার্ট ওয়াইজ কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি, এরা তো একটা স্পেশালাইজড এজেন্সি, তাদের কিছু বক্তব্য এবং তাদের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ইনভেস্টিগেশন হয়েছে। আর আমরা বারবার যেটা দেখেছি যে নন কোঅপারেশন। আচ্ছা, যে ব্যক্তি নিয়ে আজকে আমি বলছি বা যে ব্যক্তি নিয়ে আলোচনা করছি, আগেও দেখেছি সে ফোন ফেলে পালিয়ে গেছে, চেষ্টা করেছে, আজকেও যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু দেখেছি। কেন আমরা মনে করি যদি আজকে আমার কোনো চার্জেস বলি, মানে আমি বারবার যদি নট গিলটি বলি কোর্টের সামনে, কোর্ট কিন্তু কন্ডাক্ট দেখে যে একটা অ্যাকিউজ পার্সন তার কন্ডাক্ট কী। আমি যদি দেখি আগের সে ফোন ফেলে দিল, সে 2 দিন ধরে 3 দিন ধরে খুঁজে ফোন পাওয়া গেল, আজকে সে পালাতে গেল, তাহলে যদি আজকে আমি সব কিছু ঠিক করে থাকি, আমি যদি সৎ হই, তাহলে আমি পালাতে যাবো কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু কোর্টের সামনেও তাকে দিতে হবে। আজকে আমরা দেখেছি ইডি যে বক্তব্য ছিল, ইডি যা করছে, সেটা কিন্তু তার যে ব্ল্যাক মানি, তার মানে সিবিআই যে চার্জশিট যদি আমরা দেখি, তাহলে সে যে টাকার 9-6 সঙ্গে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা প্রমাণিত। চার্জশিট যাই বলছে, এরপর তো ট্রায়ালে সেই ফাইনাল ডিসিশন আসবে। তার সঙ্গে সেই জন্য আজকে ইডি ঢুকেছে। ইডি কিন্তু তাকে তদন্ত করতে গেছিল, পেয়েছে, এবং ইডির কাছে সাফিসিয়েন্ট মনে হয়েছে, প্রাইম অফিসে ইডি স্যাটিসফাইড যে এই ব্যক্তিকে নেওয়া উচিত, সেই জন্য কিন্তু ইডি কাস্টাডি চেয়েছিল। ওই কাস্টাডি থেকে যদি পালিয়ে যেতে চান, মানে তদন্ত প্রক্রিয়াতে যদি আপনি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু একটা বড় সমস্যা, যেটা কিন্তু যে কোনো অ্যাকিউজের বোঝা উচিত। আজকে উনি যেহেতু আজকে আগে কাস্টাডিতে ছিল, এই সেন্ট্রাল এজেন্সির পদ্ধতি প্রসিডিওর ওনার জানা, এবং উনি কোঅপারেট করেননি আগে বলেও অ্যারেস্ট হয়েছিল। নন কোঅপারেশনটা কিন্তু অ্যারেস্টের একটা বড় গ্রাউন্ড। আমরা সবসময় মনে করি যে হ্যাঁ, এই ব্যক্তির এগেন্সটে ইডি বা সিবিআই কী পেলো, যাকে অ্যারেস্ট করলো। নন কোঅপারেশনটাও কিন্তু একটা বড় গ্রাউন্ড, যার জন্য অ্যারেস্ট হতে পারে। তো এই ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রাইম অফিসলি ওর এগেন্স্টে কিন্তু অভিযোগ প্রমাণিত হয়েছে, সিবিআই তদন্ত করেছে সেটা। কো-অ্যাকিউজড অনেকে ছিল, শান্তনু ব্যানার্জি ছিল, কুন্তল ঘোষ ছিল, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি ছিল, আরও অনেকে ছিল, বেশ কিছু এখনও বোধহয় জেলেও আছে। কিন্তু মানি ট্রেলের তদন্ত করতে এসে দেখো, সেই সময় কিন্তু একটা ঘটনা কিন্তু আমাদের খুব মনে আছে, যে ওর যে মোডাস অপারেন্ডি, ক্রাইম, ক্রিমিনাল, ট্যাম্পারিং অফ এভিডেন্সেসের মোডাস অপারেন্ডি কিন্তু সেম রয়েছে। ওখানে কিন্তু দুটো মোবাইল সে বোধহয় ছুঁড়ে ফেলেছিল, জেসিবি মেশিন আনা, তারপরে তোমার জেনারেটর ভাড়া করা, প্রায় টোটাল 50,000 টাকা খরচা হয়েছিল বোধহয় সিবিআইয়ের তরফ থেকে। তারপরে সেই মোবাইল উদ্ধারও হয়েছিল। আজকের ঘটনা, আজকের যখন মোডাস অপারেন্ডি নেচার অফ ক্যারেক্টার অফ দি ক্রিমিনাল, এটাই হচ্ছে আসল। এরা কখনো চেঞ্জ করতে পারে না। এবারও কিন্তু সেই মোবাইল কিন্তু দ্য মেইন ফ্যাক্ট ইন ইস্যু। এই মোবাইলে কিন্তু তোমার মানি ট্রেলের প্রচুর সন্ধান পাবে, খুব সম্ভবত, আমার বিশ্বাস ইডি পাবে। এবারও কিন্তু ছুঁড়ে নর্দমার মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু ওর ওই মোডাস অপারেন্ডি সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল। এদেরই বলে এক্সপার্টাইজড এজেন্সি। ইডি কিন্তু ওটা রিকভারিও করেছে, এবার আর কাঠখড় পোড়াতে হয়নি। অ্যান্ড হি ওয়াজ অ্যারেস্টেড। এবং ট্যাম্পারিং অফ এভিডেন্সটা ওর মানে মজ্জায় ঢুকে গেছে। দিস ইজ কল্ড ক্রিমিনাল। এই যে ক্রিমিনাল যেটা আছে না, এটা মানে তোমার আগে বহুদিন আগে, তোমার আজ থেকে বহু বছর, বহু শতাব্দী আগে, তখন যারা বৈজ্ঞানিক ছিলেন, অপরাধ জগতের বৈজ্ঞানিক ছিল, কারণ অনেক রকম তাদের তত্ত্ব ছিল, সামবডি ওয়াজ বর্ন ক্রিমিনাল, বাট এই সবগুলো সব অবসলিট হয়ে গেছে। মোডাস অপারেন্ডি নেচারের সঙ্গে ইনহেরিট করে এরা, মানে নেচারের সঙ্গে একদম মিলে যায় আর কি, সেটা ফেলতে পারে না এরা।
এটা এদের অটোমেটিক চলে আসে। দেখো এবারও কিন্তু সেই মোবাইলটাকে এবার হাসাপ করার একটা অদম্য প্রচেষ্টা ছিল এবং মোবাইলের মধ্যে অনেক কিছু খবর লুকিয়ে আছে। মানি ট্রেল, মানি লন্ডারিংয়ের যে মানি ট্রেল কোথায় গেছে, কাকে ট্রান্সফার করছে, কার থেকে টাকা এসছে, পুরোটা কিন্তু বেরোবে। আমার মনে হয় ইট শুড অলসো বি এন্ডেড, দ্য কেস শুড বি এন্ডেড। ইডির যে কেসটা আছে উইদিন দ্য স্ট্যাচুটারি পিরিয়ড অফ ইনভেস্টিগেশনে যদি দিতে পারে, এবার কিন্তু আর ও ছাড়া পাবে না, আমি তোমায় বলে দিচ্ছি। উইদিন দি স্ট্যাচুটারি পিরিয়ড কিন্তু ইডিকে সাবমিট করতে হবে রিপোর্ট ইন ফাইনাল ফর্ম, দ্যাট ইজ চার্জশিট, এই মানি লন্ডারিং কেসে। এবং যত টাকা আছে সমস্ত মানে যে টাকার অংশটা আছে পুরোটাই কিন্তু অ্যাডজুডিকেট করতে হবে এবং সেই পাওয়ারটা আছে, সে কোর্টের সেই পাওয়ারটা, সিভিল কোর্টের যে পাওয়ারটা সেটা কিন্তু ইডির আছে। ইডির কিন্তু এটাই এক্সট্রা একটা স্পেশাল পাওয়ার। সো আমার মনে হয় ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। শুধু জীবনকৃষ্ণ সাহার বাড়িতে নয়, এদিন তার আত্মীয়ের বাড়িসহ আরও 5 জায়গাতেও হানা দেয় ইডি। মুর্শিদাবাদের বড়োয়ার মহিষগ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে কিছুটা দূরে বেসরকারি ব্যাংকের কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেন ইডির অফিসাররা। প্রায় 5 ঘন্টা ধরে চলে তল্লাশি। অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুর মধ্যপাড়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুর বাড়ি, এদিন সেখানেও তল্লাশি চালায় ইডি। বড়োয়ার তৃণমূল বিধায়কের শ্যালক নিতাই সাহা প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘণ্টা 4 ধরে তল্লাশির পর বিধায়কের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা। মুর্শিদাবাদের পাশাপাশি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমেও অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা সম্পর্কে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি হন। এদিন তার বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তল্লাশির সময় তৃণমূল বিধায়কের বাড়িতে ঢুকতে যান সাঁইথিয়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীনেশ মুখোপাধ্যায়, কিন্তু তাকে প্রথমে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এই মায়া সাহাকে এর আগেও ইডি সিবিআই তারা ডেকেছিল, কিন্তু তার বাড়িতে এই প্রথম তল্লাশি। এবং যেটা জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার একাধিক সম্পত্তি রয়েছে সাঁইথিয়া এবং আশেপাশে এলাকায়, এবং ইডির সন্দেহ যে নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই টাকা জীবনকৃষ্ণ সাহা এই মায়া সাহার মাধ্যমেই জমি কিনতে এবং বিভিন্ন সম্পত্তি কিনতে তারা ব্যবহার করেছেন। তাই জন্য তার বাড়িতে তল্লাশি চলছে এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং এই তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। এরপর পুলিশ কর্মীর বডি ক্যাম খুলিয়ে তাকে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়। জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। খুব আনন্দ হলো। 4.5 ঘন্টা পর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, 28 আগস্ট কলকাতায় তলব করা হয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি সাঁইথিয়া তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে। মুর্শিদাবাদ, বীরভূমের পাশাপাশি এদিন পুরুলিয়াতেও হানা দেয় ইডি। 5 নম্বর ওয়ার্ডের নিমটার এলাকায় মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। প্রায় 7 ঘন্টা তল্লাশি চালানোর পর পুরুলিয়ার এই নিমটার এলাকার এই শুভমঙ্গলের বাড়ি থেকেই ইডির আধিকারিকরা বেরিয়ে যায়। কিন্তু তারা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির কেউ বা কোনো সদস্য এই বাড়ি থেকে বাইরে থেকে তালা মেরে দেয় গেটে, এবং বাড়ির ভেতর কে আছে না আছে আমরা বাইরে থেকে এখনও কেউ কিছু বুঝতে পারছি না। তবে ইডি আধিকারিকরা যখন বেরিয়ে যায় সেই সূত্রে জানা যায় কাউকে এখনও গ্রেপ্তার বা আটক করা হয়নি, তবে তাদের কাছে কিছু ব্যাগ এবং নথি ছিল, সম্ভবত কিছু ব্যাগ এবং নথি তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রসন্ন রায় শ্রী নীলিমা রায় এবং তার 2 বোনই স্কুল শিক্ষিকা। মেজর মেয়েটার জামাই নীলিমার বর। নীলিমার বর। প্রসন্নর সঙ্গে বিয়ের আগে না বিয়ের পরে? না, চাকরিগুলো বিয়ের আগেই হয়েছে। চাকরিগুলো বিয়ের আগে হয়েছে, মানে প্রসন্নর সঙ্গে যোগাযোগ কি আগে থাকতেই ছিল বলছেন, পরে বিয়ে হয়েছে শুনেছি আমরা। ইডি সূত্রে খবর, এসএসসির 9ম 10মের নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজারহাটেও তল্লাশি চালানো হয়। যেদিন এসএসসি 9ম 10ম দুর্নীতি মামলায় বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল ইডি,
সেদিনই আবার শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে পুরুলিয়া ও রাজারহাটে একযোগে তল্লাশি অভিযান চালালো ইডি। ইডি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের আরও 40টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এইসব সম্পত্তির হদিশ পেতেই এদিন 2 জায়গায় চলে তল্লাশি। সোমবার সকালে পুরুলিয়ার হুচুকপাড়ায় প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চালানো হয় তল্লাশি। এই বাড়িতেই থাকেন প্রসন্ন রায়ের শ্যালক শুভম মঙ্গল, যিনি পেশায় ব্যবসায়ী। প্রসন্ন রায়ের শ্বশুর বাড়ির সদস্যদের লাগাতার জিজ্ঞাসাবাদ করেন 5 জন ইডি আধিকারিক। টানা প্রায় 7 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। আমরা 5টা গাড়ি করে অফিসারকে এখানে ঢুকতে দেখি, পরে জানতে পারি ইডির অফিসাররা এসেছে। এখানে তদন্তর কোনো স্বার্থে ওনারা এসেছিল শুনলো। এবারে 3 বোন 1 ভাই, 3 বোনই প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে। মাস 2 আগেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বাজেয়াপ্ত করা হয় সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, ইয়ংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেডের মতো একাধিক চা বাগান। প্রসন্ন রায়ের বাংলো, গাড়ি, কারখানা, চা বাগান সহ 27 কোটি 19 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার তার আরও সম্পত্তির খোঁজে অভিযান চালালো ইডি। এর আগে 2022 সালের আগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করে সিবিআই। 2023 সালের নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন রায়। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে প্রসন্ন রায়কে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে হেফাজতে রয়েছেন নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান বলে অভিযুক্ত প্রসন্ন রায়। প্রথমে সিবিআই আর এবার ইডি। ফের কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর মামলার জামিন পাওয়ার 15 মাস পর ইডি গ্রেপ্তার করল তাকে। আর এই আবহে ফের একবার 30 দিন একটানা জেলে থাকলেই মন্ত্রিত্ব চলে যাবার বিলের পক্ষে জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিশানা করলেন বিরোধীদের। अभी एक ट्रेंड शुरू हुआ कि जेल में जाने के बाद भी इस्तीफा नहीं देना। ढेर सारे ऐसे लोग हैं जिन्होंने इस्तीफा दिया। तमिलनाडु के कुछ मंत्रियों ने नहीं दिया, दिल्ली के मंत्री और मुख्यमंत्री ने नहीं दिया, और सरकार के सचिव, डीजीपी, मुख्य सचिव इनके पास आदेश लेने के लिए जेल में जाएंगे। ये क्या हमारे लोकतंत्र को दुनिया में सम्मान दिलाएगा क्या? বিরোধীরা বারবার অভিযোগ করে বিজেপি অন্য দল থেকে দাগী নেতাদের কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় তারপর তাদের বিরুদ্ধে চলা তদন্ত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেয়। এই অভিযোগকে সামনে রেখেই অমিত শাহ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন করেছেন, যে ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্তদের নিজের দলে নিয়ে তাদের বিরুদ্ধে চলা মামলা শেষ করে দেওয়ার পর তাদের মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী বানিয়ে দেয়, সেই মন্ত্রী প্রধানমন্ত্রীরও কি উচিত নিজের পদ ছেড়ে দেওয়া? এমন ব্যক্তিদের কতদিনের জেল হওয়া উচিত? যদি কোনো ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে দেওয়া হয় এবং পরে সেই ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে যে মন্ত্রী মিথ্যে মামলা দিয়েছিল তার কতদিন জেল হওয়া উচিত? अमित शाह जी, मैं समझता हूं कि मूलतः अभी भी राजनेता नहीं बन पाए। ये आंतरिक विपक्ष और बाह्य विपक्ष दोनों को खत्म करना चाहते हैं। क्या अमित शाह जी ने ईडी के बारे में सर्वोच्च न्यायालय की हालिया टिप्पणी सुनी है या नहीं सुनी है, या सुन के अनसुना कर दिया है, जिसमें सर्वोच्च न्यायालय ने कहा ईडी से आप तो पॉलिटिकल पार्टी की तरह बिहेव कर रहे हो, किसके इशारे पे काम कर रहे हो? तो ये सब संदेश है माननीय गृह मंत्री जी को।